হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। তো কি অবস্থা তোমাদের? আশা করি অনেক ভালো আছো। তো আজকের ক্লাসে আমরা ভাগসূত্র নিয়ে পড়াশোনা শুরু করব। তো দেখো এখানে ভাগসূত্রে কি বলছে যে যদি পি অফ এক্স এবং কিউ অফ এক্স উভয় এক্স চলকের বহুপদী হয় এবং কিউ অফ এক্স এর মাত্রা পি অফ এক্স এর চেয়ে ছোট হয়, তবে কিউ অফ এক্স দ্বারা পি অফ এক্স কে ভাগ করলে ভাগফল হবে আমাদের এফ অফ এক্স এবং ভাগশেষ হবে আর অফ এক্স। যেখানে আসলে আমি এগুলোতে একটু পরে আসি। এখানে বলছে কি আমাদের এই পি অফ এক্স কে আমাদের কিউ অফ এক্স দ্বারা ভাগ করতে হবে। অর্থাৎ পি অফ এক্স কে আমি ভাগ করব কি দিয়ে? আমি ভাগ করব হলো কিউ অফ এক্স দিয়ে। তাহলে এখান থেকে যে আমরা ভাগফলটা পাবো, এই ভাগফলটাকে প্রকাশ করা হয় এফ অফ এক্স, এবং এখানে শেষ করে আমাদের যে শেষে যে ভাগফলটা থাকবে এই ভাগফলটাকে আবার প্রকাশ করা হয় আর অফ এক্স। যদি এরকম হয় তবে এখানে আরেকটা জিনিস শর্ত দিছে যে কিউ অফ এক্স এর মাত্রা পি অফ এক্স এর মাত্রা হয়। অর্থাৎ পি অফ এক্স এর মাত্রা অবশ্যই কি হতে হবে? পি অফ এক্স এর মাত্রা কিউ অফ এক্স এর চেয়ে অবশ্যই গ্রেটার দ্যান হতে হবে, অর্থাৎ বড় অথবা সমান হতে হবে, তাহলে আমি ভাগ দিতে পারবো। এছাড়া যদি আমাদের কিউ অফ এক্স এর মাত্রা যদি পি অফ এক্স এর চেয়ে বড় হয় তখন আমি ভাগ দিতে পারবো না। তো জিনিসটা যদি আমি একবার বুঝাই তাহলে জিনিসটা কিরকম? অর্থাৎ আমাদের পি অফ এক্স কোনটা? আমাদের এটা হচ্ছে আমাদের পি অফ এক্স আর এটা হচ্ছে আমাদের কিউ অফ এক্স। আমি যদি এই আকারে লিখতে যাই তাহলে এখানে আমাদের পি অফ এক্স এর মাত্রাটা অবশ্যই কি হইতে হবে? বড় অথবা সমান হতে হবে। অর্থাৎ এখানে আমাদের এক্স কিউব আছে আর নিচে যদি এক্স স্কোয়ার থাকে তাহলে আমরা এটাকে ভাগ দিতে পারবো। অথবা যদি আমাদের এখানে থাকে হলো এক্স টু দি পাওয়ার ফোর আর নিচে আমাদের কি এক্স কিউব থাকে তাহলে এটাকে আমি ভাগ দিতে পারবো। অর্থাৎ উপরে যদি আমাদের এক্স টু দি পাওয়ার ফাইভ থাকে আর নিচে যদি আমাদের এক্স থাকে তাহলে আমি ভাগ দিতে পারবো। কেন? কারণ হলো এখানে আমাদের পি অফ এক্স এর যে মাত্রাটা আছে মাত্রাটা বড় আছে। এরপর আমি এক্স স্কোয়ার কে আমি এক্স স্কোয়ার দ্বারা ভাগ দিতে পারবো। কেন? কারণ এই দুটো আমাদের যে মাত্রা দুটো সমান আছে। অর্থাৎ পি অফ এক্স এর মাত্রা হয় সমান হইতে হবে, না হয় বড় হইতে হবে। কিন্তু আমি যদি বলি যে উপরে আছে এক্স টু দি পাওয়ার টু অর্থাৎ এক্স স্কোয়ার, আর আমাদের নিচে আছে মনে করো যে আমাদের এক্স টু দি পাওয়ার থ্রি, কিন্তু তাহলে কি আমাদের পি অফ এক্স এর মাত্রা ছোট হয়ে গেছে, কিউ অফ এক্স এর মাত্রা কি আমাদের বড় হয়ে গেছে। তাহলে এটাকে আমি এই ভাগফল যে আছে ভাগফল আমরা বের করতে পারবো না। অর্থাৎ অবশ্যই আমাদের যে পি অফ এক্স এর মাত্রাটা বড় হইতে হবে অথবা কিউ অফ এক্স এর সমান হইতে হবে। কখনো আমাদের কিউ অফ এক্স এর চেয়ে পি অফ এক্স এর মাত্রা ছোট হওয়া যাবে না। তো এখানে যা কিছু বলছে এটা বোঝার আগে আমরা একদম সিম্পল যে আমরা ভাগ আছে সেই ভাগটা একটু দেখে নেই, এরপর আমরা এখানে আসতেছি। তো মনে করো যে আমার একটা সংখ্যা আছে ৭, এটাকে আমি ৩ দ্বারা ভাগ দিব। তাহলে যদি আমি ৩ দ্বারা ভাগ দিই তাহলে কি করব আমি? তাহলে প্রথমে এখানে ৩ দুগুণে ৬ হয়, অর্থাৎ ৩ এর সাথে আমি যদি ২ গুণ করি তাহলে পাচ্ছি ৬। তাহলে এই ৭ থেকে যদি আমি আবার ৬ বিয়োগ দিই তাহলে আমি কত পাচ্ছি? ১ পাচ্ছি। তো এটাকে আমি যদি মিশ্র ভগ্নাংশ আকারে লিখতে যাই তাহলে এই যে এখানে ভাগশেষ যেটা আছে সেটা উপরে যাবে আর নিচে এই যে আমাদের যে ভাজক যেটা ছিল সেটা আমাদের নিচে আসবে। তাহলে আমরা এই যে 7/3 কে ভাঙায়া কি পেলাম? 2 সমস্ত ২ সমস্ত 1/3। তাহলে এটাকে যদি আমি আবার ওই আগের অংশে নিয়ে যেতে চাই তাহলে আমি কিভাবে যাব? আমি এই ৩ এর সাথে ২ গুণ করব। অর্থাৎ ৩ গুণন করব ২ প্লাস হলো ১ করব। তাহলে আমাদের কত হবে? ৩ দুগুণে কত হলো? ৬ আর ১ এ ৭। তাহলে দেখো আমাদের এই যে আমাদের মেইন যে ফাংশনটা ছিল পি অফ এক্স এ সেটা কিন্তু আমি যাইতে পারতেছি। তাহলে আমি এই ৩ কে আমি কিসের সাথে কল্পনা করতে পারি? এই ৩ কে আমি বলতে পারি এটা হচ্ছে আমাদের কিউ অফ এক্স। ৩ আমাদের কিউ অফ এক্স আর ৭ কি? ৭ হচ্ছে আমাদের পি অফ এক্স। এই 7 কে আমি বলতে পারি এটা হচ্ছে আমাদের পি অফ এক্স। তারপর এখানে যে প্রথমে আমরা ২ পাইছিলাম অনলি সেটা হচ্ছে আমাদের এফ অফ এক্স। আর এখানে যে 1 আছে এটা হচ্ছে আমাদের আর অফ এক্স। তো এখানে দেখো আমরা যেটা করলাম যে ৩ গুণন ২ যোগ যদি ১ করি তাহলে আমরা শেষ পর্যন্ত পাইতেছি ৭, অর্থাৎ আমাদের যে এই ৭ কে ভেঙে যে জিনিসটা পাইছি আবার সেখান থেকে আবার আমরা ৭ এ ফিরতে পারতেছি। তাহলে আমি যদি এখন লিখতে যাই আমি ৩ কে কি বলছি? ৩ কে বলছি কিউ অফ এক্স। তাহলে আমি ৩ কে লিখতে পারি হলো কিউ অফ এক্স গুণন এখানে ২ কি? আমাদের ২ হচ্ছে আমাদের ভাগফল যেটা হচ্ছে এফ অফ এক্স। এর জন্য আমি লিখতে পারি এটার এফ অফ এক্স প্লাস 1 কি? 1 হচ্ছে আমাদের আর অফ এক্স। তাহলে এটাকে আমি লিখতে পারি আর অফ এক্স ইজ ইকুয়াল টু আমি যে মানটা পাইছি 7 সেটা কি ছিল আমাদের? 7 টা ছিল হলো আমাদের এই পি অফ এক্স। তাহলে আমি এখানে লিখতে পারবো পি অফ এক্স। তাহলে আমি যদি আরো ভালো করে সূত্রটা লিখতে যাই তাহলে আমাদের কি সূত্র লিখতে পারবো? যে পি অফ এক্স ইজ ইকুয়াল টু এফ অফ এক্স ইন্টু কিউ অফ এক্স প্লাস হচ্ছে আর অফ এক্স। অর্থাৎ আমি এটা লিখতে পারবো যে পি অফ এক্স ইজ ইকুয়াল টু কি?
এফ অফ এক্স ইন্টু হচ্ছে কিউ অফ এক্স প্লাস হচ্ছে আর অফ এক্স। তো দেখো এখানে এই সূত্রটাই জাস্ট লেখা আছে যে পি অফ এক্স ইজ ইকুয়াল টু এফ অফ এক্স ইন্টু কিউ অফ এক্স প্লাস আর অফ এক্স। তাহলে পি অফ এক্স কি আমাদের যেটাকে ভাগ করতে হবে, যেটা ভাজ্য, আর এফ অফ এক্স হচ্ছে আমাদের ভাগফল, আর এটা হচ্ছে আমাদের ভাজক, আর এটা হচ্ছে আমাদের ভাগশেষ। তো এটা কিভাবে আসলো সেটা আমি ভালো মতোই বুঝাই দিলাম, যে দেখো এই উপায় আমাদের কি জিনিসটা আসছে এখানে। তারপর এখানে বলছে কি যে এফ অফ এক্স এর মাত্রা পি অফ এক্স এর মাত্রা মাইনাস কিউ অফ এক্স এর মাত্রা। তো এটা আমরা যদি একটু উদাহরণ দিয়ে দেখি তাহলে আমাদের ইজিলি বুঝতে পারবো। তো আমরা যদি এক্স টু দি পাওয়ার ফোর কে যদি আমি এক্স স্কোয়ার দ্বারা ভাগ দেই, অর্থাৎ এক্স টু দি পাওয়ার ফোর কে যদি আমি এক্স স্কোয়ার দ্বারা ভাগ দেই, তাহলে আমি কি পাবো? অবশ্যই বলবো যে উপরে আছে চারটা, নিচে আছে দুইটা, তাহলে কাটাকাটি হয়, উপরে এক্স স্কোয়ার থাকবে। তো এক্স স্কোয়ার আসলে আসে কিভাবে? এক্স স্কোয়ার আসে হলো এভাবে যে আমাদের ফোর যেটা আছে সেটা ঠিকই থাকবে, আর এখানে যে টুটা আছে এটা টু আছে নিচে, সেটা প্লাস টু আছে, তখন যেটা উপরে যদি যায় তখন সেটা মাইনাস টু হয়ে যাবে। তাহলে এটা আমাদের মাইনাস টু। তাহলে এখান থেকে আমরা পাবো এক্স এক্স স্কোয়ার। তাহলে আমাদের এই যে সহগের যে মাত্রাটা আসলো কিভাবে? মাত্রাটা আসলে হলো এই যে এটা হলো আমাদের পি অফ এক্স, এটা হচ্ছে আমাদের কিউ অফ এক্স। অর্থাৎ পি অফ এক্স এর মাত্রা মাইনাস কিউ অফ এক্স এর মাত্রা যদি করি তাহলে আমরা ভাগফলের মাত্রাটা পেয়ে যাবো। দেখো এখানেও আমাদের তাই বলছে যে এফ অফ এক্স এর মাত্রা হবে কি পি অফ এক্স এর মাত্রা মাইনাস হচ্ছে কিউ অফ এক্স এর মাত্রা। তো এখানে দেখো আমাদের পি অফ এক্স এর মাত্রা ফোর মাইনাস হচ্ছে কিউ অফ এক্স এর মাত্রা হচ্ছে টু। তাহলে এরকম ভাবে আমাদের ভাগফলের যে মাত্রাটা সেই মাত্রাটা পেতে পারি। তো আশা করি এতটুকু বুঝতে পারছি। তো এখানে আর তেমন ইম্পর্টেন্ট কিছু নাই, তো চলো এরপরে যাওয়া যাক। তো এখানে আমাদের সমতা সূত্র কিছু দেওয়া আছে। তো এখানে সমতা সূত্র মেইন থিমটা আমি বলে দিচ্ছি। তো এখানে একটা আমাদের ইকুয়েশন দেওয়া আছে এ এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু পি এক্স প্লাস কিউ। অর্থাৎ এদিকে একটা আমাদের রাশি দেওয়া আছে, এদিকে একটা রাশি দেওয়া আছে এবং মাঝখানে সমান চিহ্ন দেওয়া আছে। এটা দ্বারা বোঝাচ্ছে যে আমরা সহগ সমীকৃত শব্দটা অবশ্যই শুনে রাখবো। এই সহগ সমীকৃত যে জিনিসটা এটা ওটা একই জিনিস। তো এখানে দেখো এক্স এর যে আমাদের সহগটা আছে, এদিকে এক্স এর সহগ আছে পি, আর এদিকে এক্স এর সহগ আছে এ। তাহলে যেহেতু আমাদের মাঝখানে সমান চিহ্ন আছে, তাহলে এক্স এর এদিকের যে সহগ আর এক্স এর ওদিকে যে সহগ এটাকে আমরা সেম লিখতে পারবো। তাহলে এ ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো? এ ইজ ইকুয়াল টু পি লিখতে পারবো। তারপর এদিকে আমাদের যে ধ্রুবপদটা আছে, এদিকে ধ্রুবপদটা আছে, যেহেতু মাঝখানে সমান চিহ্ন আছে তাহলে এই ধ্রুবপদটাকে আমরা সমান লিখতে পারবো। বি ইজ ইকুয়াল টু আমি কিউ লিখতে পারবো। দেখো এখানে আমাদের তাই লেখা আছে এ ইজ ইকুয়াল টু পি এবং বি ইজ ইকুয়াল টু কিউ। অর্থাৎ কিভাবে আসলো আশা করি বুঝাইতে পারছি। তো ওটা যদি বুঝতে না পারো তো অসুবিধা নেই, এটা আমি অনেক ভালোভাবে বুঝাই দেবো, তাহলে অবশ্যই বুঝতে পারবা। তো দেখো এখানে আমাদের কি করতে হবে, এক্স এর প্রথমে এই রাশিটাতে এক্স এর স্কোয়ার যেহেতু আছে, তাহলে আমাদের এক্স এর স্কোয়ার সহগগুলো দেখতে হবে। তাহলে এদিকে এক্স এর স্কোয়ার সহগ হচ্ছে আমাদের এ, আর এদিকের এক্স স্কোয়ার সহগ হচ্ছে পি। তাহলে আমি এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করে লিখতে পাবো এ ইজ ইকুয়াল টু হচ্ছে কি পি। তারপর দেখো এখানে আমাদের এক্স এর সহগ আছে বি, আর এদিকে আমাদের এক্স এর সহগ আছে কিউ। তাহলে আমি কি লিখতে পারবো? বি ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ। তারপর এদিকে আমাদের সি দেওয়া আছে ধ্রুবপদ, এদিকে আমাদের আর দেওয়া আছে ধ্রুবপদ, তাহলে আমি লিখতে পারবো সি ইজ ইকুয়াল টু আর। তো এই মানগুলো কিভাবে নিয়ে আসতে পারবো? এক্স এর মান যদি আমি জিরো বসাই, এক্স এর মান যদি ওয়ান বসাই, তারপর এক্স এর মান যদি মাইনাস ওয়ান বসাই, তাহলে এই জিনিসগুলো নিয়ে আসবো। তো এত কিছু কঠিন করার দরকার নাই। আমরা দেখবো যে এদিকের যে এক্স স্কোয়ার সহগ আছে আর এদিকের যে এক্স স্কোয়ার সহগ আছে ওই দুটা সেম হবে। তাহলে এদিকে এক্স স্কোয়ার সহগ হচ্ছে আমাদের এ, আর এদিকে এক্স স্কোয়ার সহগ হচ্ছে পি। এর জন্য আমি লিখলাম এ ইজ ইকুয়াল টু পি। এরপর আমাদের এখানে এক্স এর সহগ আছে কিউ, আর এদিকে আমাদের এক্স এর সহগ আছে বি, এর জন্য আমি কি লিখলাম? বি ইজ ইকুয়াল টু কিউ। তারপর এদিকে যে ধ্রুবপদ দেওয়া আছে সি, আর এদিকে ধ্রুবপদ দেওয়া আছে আর, এর জন্য আমি কি লিখলাম? সি ইজ ইকুয়াল টু আর। তো এই দেখো এখানে আমাদের এই টপিক গুলো এখানে দেওয়া আছে। তো এরপর এখানে আমাদের তেমন কিছু নাই, এগুলা তোমরা দেখলেই বুঝতে পারবা। তো চলো এখানে এরপরের যে টপিকটা আছে অভেদ। তো অভেদটা কি এখানে আমরা পড়লে বুঝতে পারবো। এখানে বলছে কি যে দুইটি বহুপদী পি অফ এক্স ও কিউ অফ এক্স সকল এক্স মানের জন্য সমান হলে এদের সমতাকে অভেদ বলা হয়, এবং তা বুঝতে অনেক সময় পি অফ এক্স এখানে তিনটা দাগ দেওয়া হয়, এটাকে অভেদক চিহ্ন বলে। তারপর কিউ অফ এক্স লেখা হয়, অর্থাৎ পি অফ এক্স অভেদক কিউ অফ এক্স লেখা হয়। এক্ষেত্রে পি অফ এক্স এবং কিউ অফ এক্স বহুপদী দুটি অভিন্ন হয়, অর্থাৎ এটাকে অভেদক চিহ্ন বলে। আর মেইন কথা আমি বলে দিচ্ছি, মেইন কথা হচ্ছে যে আমরা যদি দুইটা রাশি নেই, ওই দুইটা রাশি যদি একটা এক্স এর মানের জন্য দুইটা রাশি সমান হয়, তাহলে সেটাকে আমরা বলতে পারি অভেদ রাশি। অর্থাৎ দেখো এখানে একটা রাশি দেওয়া আছে, এখানে একটা রাশি দেওয়া আছে। আমি এক্স এর মান যদি ওয়ান ধরে নিই, এক্স এর মান ওয়ান ধরে নিয়ে এই রাশির মান বের করবো, তাহলে ওয়ান ইন্টু ওয়ান প্লাস টু, তাহলে মান কত আসে? তিন, আর এক আর দুই যোগ করলে তিন, তিনের সাথে আবার এক যদি গুণ করি তাহলে এখানে তিনই থাকতেছে। তো এই রাশিটা যদি আমি এক্স এর মান যদি ওয়ান বসাই, তাহলে দেখো এক্স এর উপর স্কোয়ার, তার মানে ওয়ান এর উপর স্কোয়ার প্লাস হচ্ছে টু ইন্টু এক্স এর মান হচ্ছে ওয়ান। তাহলে ওয়ান এর উপর স্কোয়ার করলে ওয়ানই হয়, আবার টু আর এক গুণ করলে টু হয়। তাহলে দুই আর এক যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে তিন।
অর্থাৎ এখানে x এর মান 1 যখন বসাই, এই রাশিতেও আমি 3 পাইলাম, এই রাশিতেও 3 পাইলাম। তার মানে এই রাশিটা আর এই রাশিটা হচ্ছে আমাদের অভেদ রাশি। আমি একদম সিম্পলি বলি যে এখানে ২ টা রাশি আছে। এই ২ টা রাশির মধ্যে আমরা যেকোনো x এর যেকোনো মান বসাবো। যদি ওই একটা x এর যেকোনো মানের জন্য ২ টা রাশির মানই আমাদের একই আসে, তাহলে ওই ২ টা রাশিকে আমরা বলতে পারবো অভেদ রাশি। তো একই রকমভাবে এখানে দেখো আমাদের দেওয়া আছে কি x প্লাস y আ হোল স্কয়ার। তাহলে আমি x এর মান যদি এখানে 2 ধরলাম, তারপর y এর মানও আমি ধরলাম 2। তারপর এটার উপর যদি হোল স্কয়ার করি, তাহলে এটার মান কত আসে? 2 আর 2 যোগ করলে 4, 4 এর উপর স্কয়ার করলে আসে 16। তো দেখো এখানে যদি আমি x স্কয়ার এর মান আমরা ধরছিলাম 2, তাহলে 2 স্কয়ার প্লাস হচ্ছে 2 ইনটু x এর মান ধরলাম 2, y এর মান ধরলাম কত? y এর মান আমরা 2 ধরছি, প্লাস হচ্ছে 2 স্কয়ার। তাহলে এখান থেকে আমরা যোগ বিয়োগ করে পাবো কত? 16 পাবো। অর্থাৎ এখানে x এর একটা নির্দিষ্ট মান, আমি এখানে x এর মান ধরলাম হলো 2 এবং y এর মান ধরলাম হলো 2। অর্থাৎ x এর এবং y এর মান নির্দিষ্ট মানের জন্য এখানে ২ টা রাশি দেওয়া আছে। এই ২ টা রাশি একই মান দিতেছে। যেহেতু একই মান দিতেছে, তাহলে এই ২ টা রাশিকে আমরা বলতে পারি অভেদ রাশি। তো অভেদ রাশি নিয়ে আসলে তেমন কিছু ইম্পোর্টেন্ট কিছু নাই। তো শুধুমাত্র মূল থিমটা আমাদের ভালোমতো জেনে রাখতে হবে। তো আশা করি আমাদের অভেদ কাকে বলে এটা ভালোমতো বুঝাতে পারছি। এরপর আমরা পড়ব কি? এরপর পড়ব হলো মোস্ট ইম্পোর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে ভাগশেষ এবং ভাগশেষ উপপাদ্য। তো চলো স্টার্ট করা যাক। তো দেখো এখানে কি বলছে যে উদাহরণ ৪ এ যে যদি p of x is equal to x square minus 5x plus 6 হয়, তবে p of x কে x minus 4 দ্বারা ভাগ করো এবং দেখাও যে ভাগশেষ p of 4 এর সমান। তাহলে এখানে এই রাশিটা দেওয়া আছে, এটাকে আমাদের কি দ্বারা ভাগ করতে হবে? x minus 4 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমাদের রাশিটা লিখি এখানে x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 আছে, এটাকে আমাদের ভাগ দিতে হবে কি দিয়ে? x minus 4 দিয়ে। তাহলে এটাকে আমরা কিভাবে ভাগ করব? এখানকার প্রথম যে পদটা আছে আর এখানকার প্রথম পদটার মধ্যে আমরা ভাগ করব। অর্থাৎ x স্কয়ারকে আমি x দ্বারা ভাগ দিব। তাহলে x স্কয়ার যদি x দ্বারা ভাগ দেই, তাহলে পাবো হলো x। তাহলে আমি x টা এখানে বসালাম। এখন এই x দিয়ে এই রাশিটাকে আমাদের গুণ দিতে হবে। তাহলে এই x দিয়ে এই x কে যদি আমি গুণ দেই, তাহলে পাবো হলো x স্কয়ার। তারপর এখানে কি প্লাস আছে আর এখানে মাইনাস আছে। প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 4 আর x গুণ করলে হচ্ছে 4x। তাহলে হচ্ছে মাইনাস 4x। তাহলে একটা পেলাম। এখন আমাদের বিয়োগ করতে হবে। এখানে আমি বিয়োগ চিহ্ন দিলাম। আর এখানে আমাদের চিহ্নগুলো পরিবর্তন হবে। যদি প্লাস থাকে সেটা মাইনাস হবে, আর মাইনাস থাকলে প্লাস হবে। এখানে কিছু নেই মানে প্লাস আছে, এর জন্য আমি কি মাইনাস দিয়েছি। আর এখানে মাইনাস আছে, তাহলে এটা আমাদের কি প্লাস হয়ে যাবে। তার মানে এটা হলো আমাদের এখন যে আমি যখন এই চিহ্নগুলো পরিবর্তন করে নিব, তার মানে আগের যে চিহ্নটা আছে সেটা একদম বাদ যাবে। অর্থাৎ এখানে আগে কিছু নেই মানে প্লাস ছিল, কিন্তু এখন আমরা মাইনাস দিয়ে নিয়েছি যেহেতু, তাহলে আগের প্লাস আর কখনোই কাউন্ট করা যাবে না। তার মানে এটা আছে আমাদের কি প্লাস এক্স স্কোয়ার, এখন এটা আছে মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এটা কেটে গেল। আর উপরে আছে মাইনাস 5x আর নিচে আছে প্লাস 4x, তার মানে একটা মাইনাস এক্স আমাদের এখানে থাকতেছে। তারপর এই যে প্লাস 6 যেটা ছিল আমি সেটা এখানে নিয়ে নিয়েছিলাম। এখন কি করতে হবে? এটার প্রথম পদ আর এটার প্রথম পদকে ভাগ দিতে হবে। অর্থাৎ এখানকার প্রথম পদ হচ্ছে মাইনাস এক্স আর এখানকার প্রথম পদ হচ্ছে এক্স, তাহলে এটা যদি ভাগ দেয় তাহলে পাচ্ছি হলো -1। তাহলে এখানে আমি -1টা লিখবো। তাহলে -1টা লিখলাম। তারপর কি করতে হবে? এই -1 দ্বারা এই রাশিটাকে গুণ দিতে হবে। তাহলে যদি গুণ দেই, তাহলে -1 দ্বারা যদি x কে গুণ দেই তাহলে -x। তারপর -1 দ্বারা যদি আমি এই -4 কে গুণ দেই তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। আর 1 আর 4 গুণ করলে আমরা পাচ্ছি হলো ৪। তাহলে এখন আমাদের কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করার সময় অবশ্যই চিহ্নগুলো পরিবর্তন করতে হবে। তাহলে এখানে -x আছে, তাহলে এটা হয়ে যাবে +x, আর এটা +4 আছে, সেটা হয়ে যাবে -4। তাহলে এখানে দেখো আমাদের -x আর এটা আছে +x, তাহলে এটা কেটে গেল। আর উপরে আছে +6 আর নিচে আছে -4। তার মানে এখানে থাকতেছে হলো 2। তার মানে শেষ পর্যন্ত ভাগশেষ যেটা পাইলাম সেটা হচ্ছে 2। তো আমরা এই উপায়ে সাধারণ উপায়ে ভাগ করে আমরা ভাগশেষ কত পাইলাম? ভাগশেষ পেলাম হলো 2। এখন আমাদের ভাগশেষ উপপাদ্যের সাহায্যে আমাদের ভাগশেষ কিভাবে নির্ণয় করে সেই জিনিসটা আমরা এখন একটু দেখে নিব। দেখো আমরা ভাগশেষ উপপাদ্যের সাহায্যে কিভাবে নির্ণয় করতে পারি? আমরা কি করব? আমাদের যেটা দিয়ে ভাগ করতে হবে সেটাকে আমরা 0 ধরবো। অর্থাৎ এই p of x কে আমাদের p of x রাশিটা আমি একটু লিখতে যাচ্ছি। তাহলে p of x টা দেওয়া আছে x স্কয়ার মাইনাস 5x প্লাস 6। এই রাশিটাকে আমাদের কি করতে হবে? x মাইনাস 4 দ্বারা ভাগ করতে হবে। x মাইনাস 4 দ্বারা ভাগ করতে হবে। যেটা দ্বারা আমাদের ভাগ করতে হবে সেটাকে আমরা ধরবো হলো 0। তাহলে এটাকে যদি 0 ধরি, এখান থেকে আমাদের x এর মান নির্ণয় করতে হবে। তাহলে x is equal to কত হবে? x is equal to হবে 4। তাহলে যেটা দ্বারা ভাগ করতে হবে সেটাকে ধরতে হবে 0, সেখান থেকে x এর মানটা নির্ণয় করতে হবে। তারপর এই x এর মানটা আমাদের এই ফাংশনে বসাবো। অর্থাৎ এখানে p of x এর মান দেওয়া ছিল এটা, আমরা এখন p of f এর মান p of 4 এর মান নির্ণয় করব। তাহলে আমরা যদি p of 4 এর মান বের করতে চাই, এখানে যেখানে x আছে আমরা সেখানে 4 বসায় দিব। তাহলে এখানে x এর জায়গায় আমি 4 বসালাম। x স্কয়ার যেহেতু আছে তার জন্য 4 স্কয়ার মাইনাস 5 ইনটু হচ্ছে 4 প্লাস হচ্ছে 6।
তাহলে এখান থেকে আমরা কত পাবো? ৪ এর উপর স্কোয়ার করলে হচ্ছে ১৬ মাইনাস ৪ ৫ হচ্ছে ২০ আর প্লাস হচ্ছে 6। তাহলে দেখো এখানে কত পাচ্ছি? এই ৬ আর আ ১৬ যদি যোগ করি তাহলে হচ্ছে ২২, ২২ থেকে যদি ২ যায় তাহলে পাচ্ছি 2। তাহলে আমরা কত ইজিলি দেখো আমরা এই যে ভাগশেষ যেটা পাইছিলাম সেটা এখানে কত অনেক বড় করার পর আমরা ভাগশেষটা পাইছি। কিন্তু এখানে আমরা খুব ইজিলি ভাগশেষটা পেয়ে গেলাম। তো এটাই হচ্ছে মেইনলি আমাদের ভাগশেষ উপপাদ্যের আ খুব ইজিলি একটা মনে করো যে প্রসেস। তো এখানে যে আমাদের যে জিনিসটা বলতেছিল যে এই উপায়ে ভাগশেষ যেটা পাবো আবার ভাগশেষ উপপাদ্যের সাহায্যে যেটা ভাগশেষ পাবো অর্থাৎ P(4) এর মাধ্যমে যে ভাগশেষটা পাবো সেটার সমান হবে এটাই আমাদের প্রমাণ করতে বলছে। তো দেখো আমাদের এই যে রুলস আছে সাধারণ রুলস অনুযায়ী এখানে আমরা ভাগশেষ পাইছিলাম 2। আবার এই যে P(4) এর মান যখন আমরা বের করলাম সেখানে আমরা ভাগশেষ পেলাম কত? 2। তাহলে বলতে পারি যে এটা আর এটা আমাদের একই। তাহলে এটা প্রমাণিত হয়ে গেছে। তো আরেকটু যদি আমরা একটু গভীরে ঢুকি তাহলে আরকি বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো এখানে উদাহরণ ৫ এ যে ম্যাথটা দেওয়া আছে এখানে p(x) দেওয়া আছে ax³ + bx + c হয় তবে p(x) কে x-4 দ্বারা ভাগ করে দেখাও যে ভাগশেষ p(m) এর সমান। অর্থাৎ এখানে যে রাশিটা দেওয়া আছে এই রাশিটাকে যদি আমরা স্বাভাবিক নিয়মে যদি ভাগ করি তাহলে দেখো কত কাঠ-খড় পোড়াইতে, পোড়াইতে শেষ পর্যন্ত আমরা যে ভাগশেষটা পাবো সেটা হচ্ছে am³ প্লাস bm প্লাস c। কিন্তু আমরা যদি ভাগশেষ উপপাদ্যের সাহায্যে করতে যাই তাহলে আমাদের এত কাঠখড় পোড়াইতে হবে না। খুব ইজিলি পেয়ে যাবো। তো কেমনে পাবো একটু দেখে নেই। আমাদের p(x) এর মান দেওয়া আছে কি? ax³ প্লাস হচ্ছে bx প্লাস c। অর্থাৎ এখানে যে রাশিটা দেওয়া ছিল আমি জাস্ট সেটাই লিখলাম। এখন এই রাশিটা দ্বারা আমাদের ভাগ করতে বলছে। যেটা রাশির দ্বারা আমাদের ভাগ করতে বলবে সেটা আমরা 0 ধরবো। অর্থাৎ x মাইনাস m ধরে নিবো হলো 0। এখান থেকে আমাদের x এর মান নির্ণয় করতে হবে। তাহলে x এর মান কত পাবো? x এর মান পাবো হলো m। তো এখন এই x এর জায়গায় আমাদের m বসাইতে হবে অর্থাৎ p(m) নির্ণয় করতে হবে। তাহলে দেখুন এখন যেখানে, যেখানে x আছে সেখানে, সেখানে আমি m বসাই দিব। তাহলে হচ্ছে am³ প্লাস হচ্ছে bm প্লাস হচ্ছে c। দেখো আমাদের এটা হচ্ছে আমাদের ভাগশেষ। দেখো আমরা ওই কাঠ-খড় পুড়াইয়া শেষ পর্যন্ত এটাই পাইছিলাম যে am³ প্লাস হচ্ছে bm প্লাস c। তো আশা করি বুঝাইতে পারছি। মানে এর চেয়ে বড়, বড় রাশিগুলো যদি আমরা করতে যাই তাহলে কি এই রুলসটা অনেক বড় একটা রুলস হবে। কিন্তু আমরা যদি এই ভাগশেষ উপপাদ্যের সাহায্যে করতে চাই তাহলে খুব ইজিলি আমাদেরকে অ্যান্সারটা চলে আসতেছে। তাহলে দেখো এখন আমরা প্রতিজ্ঞা ১ পড়বো অর্থাৎ ভাগশেষ উপপাদ্য যে মেইন টপিকটা আছে সেই টপিকটা পড়বো। এখানে বলছে কি যদি p(x) ধনাত্মক মাত্রার বহুপদী হয় এবং a নির্দিষ্ট সংখ্যা হয় তবে p(x) কে x - a দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে p(x) যেটা আমরা একটু আগে কি দেখে আসলাম। অর্থাৎ কোনো একটা রাশি আমাদের যদি p(x) থাকে এটাকে যদি আমাদের x - a দ্বারা ভাগ করতে বলে তাহলে আমাদের ভাগশেষ কত হবে? আমাদের ভাগশেষ হবে p(a)। অর্থাৎ এটাকে আমাদের 0 ধরতে হবে। 0 ধরে আমাদের x এর যে মানটা পাবো সেটাই ওইটা যদি আমরা বসাই তাহলে সেটাই হচ্ছে আমাদের কি ভাগশেষ। তো আশা করি এটা আসলে বুঝাতে পারছি। তো এরপর এখানে প্রমাণটুক দেওয়া আছে। তো প্রমাণটুক দেওয়ার আসলে কোনো দরকার নাই। তোমাদের জাস্ট একটু যারা খুবই আগ্রহী তারা একটু দেখে নিতে পারো। তো এরপর আমাদের এখানে উদাহরণ যে 6 নাম্বারটা আছে। তো চলো এটাও একটু সলিউশন করা যাক। এখানে কি বলছে যে p(x) দেওয়া আছে x³ মাইনাস 8x² প্লাস 6x প্লাস 60 কে x প্লাস 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? তো তোমরা চাইলে ওই বড় রুলস অনুযায়ী করতে পারো। অর্থাৎ এখানে x³ মাইনাস 8x² এরকম করে কি বড় অর্থাৎ x প্লাস 2 এরকম করে করতে পারো। কিন্তু আসলে কি এটা অনেক সময় অনেক বড় হয়ে যাবে। কিন্তু আসলে আমাদের এত বড় কিছু করার দরকার নাই। আমরা চাইলে খুব সহজে আমাদের ভাগশেষ উপপাদ্যের সাহায্যে নির্ণয় করতে পারি। তাহলে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে কিভাবে নির্ণয় করব? এটা ধরবো 0 অর্থাৎ x প্লাস 2 ধরবো 0। এখান থেকে আমরা x এর মান পাবো কত? x এর মান পাবো হলো -2। এখন আমরা p(-2) নির্ণয় করব। তাহলে আমাদের অ্যান্সারটা বের হয়ে যাবে। তাহলে দেখো এখন আমাদের p(-2) বের করতে হবে। তাহলে যেখানে, যেখানে আমাদের x আছে সেখানে, সেখানে আমাদের -2 বসাইতে হবে। তাহলে আমরা বসালাম যে -2 এর উপরে কিউব আছে যেহেতু তাহলে কি -2 কিউব -8 ইনটু -2 স্কয়ার প্লাস হচ্ছে 6 ইনটু -2 এরপর প্লাস 60 যেটা ছিল সেটা। এখান থেকে আমরা 8 পেয়ে গেলাম। তাহলে 8 হচ্ছে আমাদের কি ভাগশেষ। তো এরপর দেখো এখানে আমাদের কি প্রতিজ্ঞা 2 আছে। প্রতিজ্ঞা 2 তে বলছে কি যে যদি p(x) ধনাত্মক মাত্রার বহুপদী হয় এবং a ≠ 0 হয় তবে p(x) কে ax প্লাস b দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে p(-b) ডিভাইডেড বাই a। অর্থাৎ এখানে কি বোঝাচ্ছে? অর্থাৎ এখানে আমরা আগের উপায়ে করব এখানে কোনো মাত্র পরিবর্তন হবে না। তাহলে কি করব? এটাই আমরা 0 ধরে নেব। অর্থাৎ ax প্লাস b ধরে নিব হলো 0। এখন এখান থেকে আমাদের x এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে x এর মান কিভাবে নির্ণয় করব?
x ইজ ইকুয়াল টু লিখতে পারি হলো মাইনাস বি, অর্থাৎ x ইজ ইকুয়াল টু হবে মাইনাস বি ডিভাইডেড বাই এ। এখন আমাদের বের করতে হবে পি অফ মাইনাস বি ডিভাইডেড বাই এ। তাহলে আমরা এখান থেকে মাইনাস পি ডিভাইডেড বাই এ যদি আমরা করি, তাহলে কি মাইনাস বি ডিভাইডেড বাই এ যদি করি, তাহলে ইজিলি আমরা ভাগশেষটা পেয়ে যাব। তাহলে দেখো এই উদাহরণ ৭ আমাদের একই কথা বলছে, যে এখানে একটা পি অফ এক্স একটা ফাংশন দেওয়া আছে, এখান থেকে আমাদের এটা দ্বারা ভাগ করতে বলছে। যেহেতু এটা দ্বারা ভাগ করতে বলছে, তাহলে এটা ইজ ইকুয়াল টু আমরা ধরবো হলো 0, অর্থাৎ 2x মাইনাস 1 ইজ ইকুয়াল টু ধরবো হলো 0। তো এখান থেকে যদি আমি x এর মান নির্ণয় করি, x এর মান পাচ্ছি হলো হাফ। তাহলে এখন আমাদের p অফ হাফ নির্ণয় করতে হবে, তাহলে আমরা ভাগশেষটা পেয়ে যাবো। তো দেখো এখানে আমাদের p অফ হাফ বের করছে, অর্থাৎ এখানে যেখানে যেখানে x ছিল সেখানে সেখানে হাফ আমরা বসাই দিছি। তো এরপর আমাদের ইজিলি এখান থেকে অ্যান্সারটা চলে আসতেছে 10। তো আজকের ক্লাসে এতটুকুই। পরবর্তী ক্লাসে আমরা উদাহরণ 8 এবং উদাহরণ 9 করব। তো পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করতে থাকো। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।